মুভির শুরুতেই হিরো হিরোইন রঞ্জন ও তিতলিকে দেখানো হয়। তারা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করবে বলে বাড়ি থেকে পালিয়েছে। তিতলি ভাবে সে পালিয়েছে বলে যদি তার বাবা সুইসাইড করে, তাই সে রঞ্জনকে গাড়ি ঘোরাতে বলে। রঞ্জন ফিরে যেতে চায় না, তাই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পুলিশ এমন অবস্থায় দেখে তাদেরকে থানায় নিয়ে আসে। দুজনের পরিবারকে ডাকা হয়। তিতলির বাবা তো বিয়ে দিতে রাজি না। তিতলি অনেকবার রিকোয়েস্ট করার পর তার বাবা 1 মাসের সময় দেয়। 1 মাসের মধ্যে যদি সরকারি চাকরি পেয়ে যায় তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। রঞ্জন এটা শুনে বলে 1 মাসে কি করে সরকারি চাকরি পাবো, অন্তত 2 বছরের সময় দেওয়া হোক। এটা বলতে যাবে তখনই তিতলি 2 মাসের কথা বলে ম্যানেজ করে নেয়। মানে 2 মাসের মধ্যে যদি রঞ্জন সরকারি চাকরি পায় তবেই তিতলির সাথে তার বিয়ে দেওয়া হবে। রাতে সবাই সরকারি চাকরির পাওয়ার ব্যাপারে আলোচনা করতে থাকে। রঞ্জন বলে সরকারি চাকরি হয়েছে চিলের মুতের মতো, মানে দুর্লভ বস্তু। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ বাচ্চা জন্ম দেওয়া, এটাতেই তো 9 মাস লেগে যায়, সেখানে কিভাবে 2 মাসের মধ্যে সরকারি চাকরি পাওয়া যাবে। একটু পরে রঞ্জনের বোন কেরি এসে বলে আমার এক পরিচিত লোক আছে, সে তোমাদের সাহায্য করতে পারবে। পরদিন সকালে কেরি তাদেরকে নিয়ে তার ফ্রেন্ড সুশীলের সাথে দেখা করে। সুশীল তাদেরকে জানায় ভগবান দাস নামে এক লোক আছে, সে মানুষের সরকারি চাকরি দিয়ে থাকে। সুশীল তাদেরকে সেই লোকের কাছে নিয়ে যায়। সুশীল বলে গুরুজি, ওনার একটা সরকারি চাকরি দরকার, আপনি যদি একটু ব্যবস্থা করে দেন। আসলে গুরুজি প্রেমের চক্কর তো, চাকরি না পেলে বাড়ি থেকে বিয়ে দেবে না। গুরুজি বলে কোথায় এদেরকে পাও, এমনিতেই আমার অনেক চাপ, তার মধ্যে এসব প্রেম টেম নিয়ে চলে আসিস। গুরুজি প্রথমে রাজি হয় না। সবাই অনেক করে বোঝানোর পর গুরুজি বলে ঠিক আছে, তোমার সরকারি চাকরি হয়ে যাবে, জয়েন হওয়ার আগেই 6 লাখ টাকা। এটা বলার সাথে সাথে রঞ্জন বলে গুরুজি আপনি তো নামে ভগবান না, আপনি তো স্বয়ং ভগবান। গুরুজি তখন বলে 6 লাখ তুমি পাবে না, 6 লাখ তুমি আমাকে দেবে, অ্যাডভান্স 2 লাখ দিতে হবে এবং পরে বাকি টাকা। এটা শুনে তাদের তো মাথাটাই ঘুরে যায়, কারণ এতগুলো টাকা এত তাড়াতাড়ি কোথা থেকে জোগাড় করবে। তো যাই হোক, কথা শেষ করে চলে আসে। রাতে রঞ্জন তিতলির সাথে দেখা করে, তিতলিকে টাকার ব্যাপারে সবকিছু জানায়। তিতলি বলে অন্য ছেলেরা তাদের গার্লফ্রেন্ডকে কত কিছু গিফট করে, প্রয়োজনে অপ্রয়োজনে কত টাকা দিয়ে বলে বাবুর এটা লাগবে, বাবুর ওটা লাগবে, আর আমি তোমার জন্য আমার বাবার কাছ থেকে টাকা আনতে আনতে আমার বাবাকে ফকির বানিয়ে দিচ্ছি। পরদিন সকালে তিতলি স্বর্ণের দোকানে নিজের মায়ের গহনা বন্ধক রেখে 2 লক্ষ টাকা রঞ্জনকে জোগাড় করে দেয়। রঞ্জন গুরুজিকে টাকা দিয়ে আসে। পরদিন সকালেই মামা এসে বলে গুরুজি 2 লক্ষ টাকা নিয়ে নিখোঁজ হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রঞ্জন সাথে সাথে দুজনকে নিয়ে গুরুজিকে খুঁজতে বের হয়। সব জায়গায় খুঁজে দেখে গুরুজি কোথাও নেই। গুরুজি টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে। রঞ্জন তিতলির সাথে দেখা করে সবকিছু বললে তিতলি বলে বাহ, ভালোই হয়েছে, টাকা গেল, মায়ের গহনা গেল, তোমার চাকরি হবে না, সময়ও বেশি নেই, ঠিক আছে আমি তাহলে গেলাম, বিয়ের কার্ড দিলে নেমন্তন্ন খেতে এসো, এই বলে চলে যায়। বেচারা রঞ্জন কি আর করবে, সেও তো পুরো ভেঙে পড়ে। সিন চেঞ্জ হয়। পরদিন 3 জনে একটি দোকানে বসে আছে। দোকানদার গল্প করছে তাদের ছেলের বউয়ের অনেক দিন হয়ে গেল বাচ্চা কাচ্চা হয় না, অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। শেষমেশ মহাদেবের কাছে মানত করে তাদের ছেলের বউ এখন প্রেগনেন্ট। এটা শুনে মামা রঞ্জনকে বলে সরকারি চাকরির জন্য মহাদেবের কাছে মানত করতে। রঞ্জন মন্দিরে গিয়ে মহাদেবের কাছে মানত করে এবং বলে সে যদি চাকরি পেয়ে যায় তবে একটা ভালো কাজ করবে। পরদিন রঞ্জনের কাছে গুরুজির কল আসে। গুরুজি বলে তোমার চাকরি হয়ে গেছে। রঞ্জন তো এবার মহা খুশি। সিন পরিবর্তন হয়। তিতলিকে পাত্রপক্ষ দেখতে এসেছে। এরই মধ্যে রঞ্জন কল করে জানায় তার চাকরি হয়ে গেছে। একটু পরে রঞ্জন সপরিবারে মিষ্টি হাতে করে নিয়ে তিতলির বাড়ি আসে বিয়ের দিন তারিখ ঠিক করতে। এদিকে পাত্রপক্ষ রাগারাগি করে চলে যায়। বিয়ের দিন 30 তারিখ ঠিক করা হয় এবং 29 তারিখে গায়ে হলুদ হয়। রঞ্জন পরদিন সকালে ঘুম থেকে উঠে মনে করে যে বাহ, আজকে তাহলে বিয়ে। খুশি মনে উঠে এসে দেখে গতদিন সে যা যা দেখেছে তার সাথে আজও ঠিক তাই হচ্ছে। তার মনে খটকা লাগে। সে মোবাইলে তারিখ দেখে, তার বোনের কাছে, মায়ের কাছে, দোকানে গিয়ে দোকানদারের কাছে জিজ্ঞেস করে যে আজকে কয় তারিখ। সবাই একই কথা বলে যে 29 তারিখ। রঞ্জনের মনে হয় হয়তো তার কোনো ভুল হচ্ছে। এবার ক্যালেন্ডারের 29 তারিখ কালি দিয়ে দাগ দিয়ে রাখে। রাতে ব্যাচেলর পার্টিতে সুন্দর একটা গান হয়। গান শেষে পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার সাথে সেই একই ঘটনা ঘটছে। আজও গায়ে হলুদ। সে এবার গতকাল যে ক্যালেন্ডারের দাগ দিয়ে রেখেছিল সেখানে গিয়ে 29 তারিখে কোনো দাগ নেই। রঞ্জন এবার অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে সবাইকে বিশ্বাস
বিশ্বাস করানোর চেষ্টা করে যে গত 3 দিন ধরে তার সাথে এই গায়ে হলুদ হয়ে যাচ্ছে, মানে 29 তারিখে সে আটকে গেছে। কেউ তার কথা বিশ্বাস করে না। এটা তো আসলে বিশ্বাস করার মতও না। রঞ্জনের বাবা মা রঞ্জনকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারা মনে করে রঞ্জনের হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে। রঞ্জন বিরক্ত হয়ে ডক্টরের কাছ থেকে চলে আসে। বাইরে এসে দেখে একটা লোক মহাদেব সেজে নাচ করছে, তার সাথে আরো অনেকে নাচ করছে। মহাদেবকে দেখে রঞ্জনের মনে পড়ে সে মহাদেবকে মানত করেছিল যে সে যদি চাকরি পায় তাহলে সে একটা ভালো কাজ করবে। মামা আর বন্ধুর কথা মতো সে গরুকে খাবার দেওয়া, ব্রাহ্মণদের খাওয়ানো, পুজো দেওয়া এইসব করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। রঞ্জন পূজারীর সাথে দেখা করে তার সমস্যার কথা বলে, জিজ্ঞেস করে যে কি কাজ করলে আমি সমস্যা থেকে মুক্তি পাবো। পূজারী বলে, তুমি কি কখনো কারো মনে কষ্ট দিয়েছো? রঞ্জন চিন্তায় পড়ে যায় এবং এখানে সিন কাট হয়। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর রঞ্জন সবার কাছে, বাড়িতে, রাস্তায় যাকেই দেখে তার কাছে জোর হাত করে ক্ষমা চায়। রঞ্জন সবাইকে বলে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। এরপর তিতলির বাড়িতে গিয়েও এই সমস্যার কথা জানায় এবং সবার কাছে মাপ চেয়ে আসে। পরদিন ঘুম থেকে উঠে সেই গায়ে হলুদেরই অনুষ্ঠান দেখে বিরক্ত হয়ে সে মদ খেয়ে এবার সুইসাইড করতে যায়। এখানে অন্য একটা ছেলেও নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করার চেষ্টা করলে রঞ্জন তাকে বাঁচিয়ে নেয়। ছেলেটার নাম হামিদ আনসারি। তাদের মধ্যে কথাবার্তা হয়। ছেলেটা বলে, আমার পরিবার গ্রামে থাকে, আমি এই শহরেই থাকি। গত কয়েক বছর ধরে সরকারি চাকরির চেষ্টায় আছি, কোনো উপায় না পেয়ে আত্মহত্যার চেষ্টা করছি। রঞ্জন তাকে সেই গুরুজি ভগবান দাসের কাছে নিয়ে যায়। গুরুজি হামিদের সাথে কথা শেষ করে তাকে বাইরে পাঠিয়ে দেয়। রঞ্জনকে বলে, ওকে চাকরি পাওয়াতে হলে তোমাকে চাকরি ছাড়তে হবে, কারণ হামিদ সেই 15 নম্বর ক্যান্ডিডেট যার চাকরি তোমাকে দেওয়া হয়েছে। সিন কাট হয়। রঞ্জন সবাইকে এ ব্যাপারে জানালে সবাই তাকে চাকরি ছাড়তে না করে। রঞ্জন বলে, বেচারা প্রতিদিন মরে যাচ্ছে এবং বেঁচে উঠছে, আমি যদি এই চাকরি না ছাড়ি তাহলে ও বাঁচবে না, ওকে বাঁচাতে হলে আমাকে এই চাকরি ছাড়তে হবে। মামা, তিতলি সবাই বলে চাকরি ছাড়লে যে বিয়ে হবে না। গতকাল যে টাইমে হামিদের সাথে রঞ্জনের দেখা হয়েছিল, পরদিন সেই টাইম হওয়ার সাথে সাথে রঞ্জন তিতলিকে এবং তার মামাকে সাথে নিয়ে সেই ব্রিজের ওইখানে যায় এবং গিয়ে দেখে যে হামিদ আজও নদীতে ঝাঁপ দিয়েছে। রঞ্জন এবারও হামিদকে বাঁচিয়ে নেয়। এভাবে বেশ কয়েকদিন রঞ্জন তাকে বোঝানোর চেষ্টা করে সে যেন আত্মহত্যা না করে। তার কোনো কথা শোনে না। সে প্রতিদিনই রঞ্জনের সাথে ঠিক মতো কথা না বলেই চলে যায় আর প্রতিদিনই আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সময়ের চক্রে বেঁচে যায়। রঞ্জন এবার বাধ্য হয়ে হামিদকে কিডন্যাপ করে এবং তার জীবনের সমস্যা জানতে চায়। রঞ্জন বলে, কত ধরনের সরকারি চাকরি আছে, এসব কিছু ফেলে তুমি কেন এই চাকরির পিছনে লেগে আছো? হামিদ বলে, গত 10 বছর ধরে আমাদের গ্রামে জলের সমস্যা, চাষাবাদ তো করাই যায় না, খাওয়ার জলেও সমস্যা। সেচ বিভাগে অনেকবার জানানো হয়েছে কিন্তু তারা কোনো খবরই নিতে আসেনি। আমি যখন বেনারসে লেখাপড়া করতে আসি তখনই গ্রামের মানুষদের কাছে আমি কথা দিয়েছিলাম লেখাপড়া করে সরকারি চাকরি নিয়ে আমি গ্রামের সমস্যা দূর করব। পরীক্ষা দেওয়ার পর আমার বাবা রেজাল্ট আসার আগেই গ্রামবাসীদের মিষ্টি খাইয়ে দিয়েছে। সবাই অনেক আশা করে আছে, সেই কারণে এই চাকরিটা আমার খুব দরকার, কিন্তু আমার কি কপাল, রেজাল্টে আমার নামই আসেন, তাই এখন সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সিন কাট হয়। রঞ্জন তিতলির সাথে দেখা করতে আসে। সে জানায় চাকরি ছেড়ে দিতে চায়। তিতলি খুব রেগে যায়, কান্নাকাটি করতে থাকে। সে বলে, যা ইচ্ছা করো কিন্তু চাকরিটা ছেড়ে দিও না। রঞ্জন তো দোটানায় পড়ে যায়। একদিকে তিতলি, অন্যদিকে হামিদ আনসারি। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। মন্দিরে গিয়ে মহাদেবকে সে মনের কথা শেয়ার করে। সে বলে, হে মহাদেব, আমাকে তুমি কোন পরিস্থিতির মধ্যে ফেলেছো? আমি তো চাকরি চাইনি, আমি শুধু তিতলিকে চেয়েছিলাম। যদি জানতাম ভালো কাজে এত সমস্যা তাহলে আমি এই মানও করতামই না। তখনই সেখানে এক পূজারী এসে বসে। পূজারী রঞ্জনের অবস্থা বুঝতে পেরে তাকে বলে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে পুরো মহাভারত পাঠ করে শুনিয়েছিল। মহাদেব হয়তো তোমার কোনো পরীক্ষা নিচ্ছে, তবে একটা কথা মনে রেখো, গীতায় শ্রীকৃষ্ণ বলেছে কর্ম করে যাও কিন্তু কখনো ফলের আশা করবে না। পবিত্র মনে নিজেকে মহাদেবের কাছে সমর্পণ করো, তিনি সবকিছু ঠিক করে দিবেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে রঞ্জন লক্ষ্য করে আজ 29 তারিখ পার হয়ে 30 তারিখ এসেছে, মানে আজকে তার বিয়ে। সন্ধ্যায় সমস্ত আত্মীয় স্বজন পরিবারের সবাইকে নিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে মহা ধুমধামের সাথে রঞ্জন বিয়ে করতে আসে। বিয়ের আগেই সে সবাইকে জানিয়ে দেয় সে সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছে। বিয়ে বাড়ি পুরো নিস্তেজ হয়ে যায়। সবাই খুব রাগারাগি করে, রঞ্জনকে ছি ছি করতে থাকে। তখনই সেখানে গুরুজি এসে বলে, এখনকার যুগে সৎ মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমরা কজন আছি যারা নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে অন্যের কথা চিন্তা করি? রঞ্জন
সেটা করেছে সে নিজের চাকরি ছেড়ে যে হামিদকে বাঁচিয়েছে। হামিদ যদি এই চাকরিটা না পেত তাহলে গত 10 বছর ধরে তার গ্রামের যে জলের সমস্যা চলছিল সে সমস্যা কোনোদিনই ঠিক করতে পারত। আর সেই কারণেই রঞ্জন হামিদের গ্রামের লোকজনের কথা চিন্তা করে আজ এই চাকরিটা হাতছাড়া করেছে। আমাদের সমাজটাই আসলে এরকম, নিজের ভালো ছাড়া অন্যের ভালো কেউ করতে চায় না। গুরুজি এরকম আরো অনেক কথা বলে রঞ্জন সম্পর্কে। গুরুজি যাওয়ার সময় তিতলিকে বলে, খুব ভাগ্য করে এরকম একটা মানুষ পেয়েছ, আশীর্বাদ করি দুজনে সুখী হও। রঞ্জন তখন সবার কাছে মাপ চেয়ে চলে যেতে গেলে তিতলির জিজু বলে, কোথায় যাচ্ছ? এত টাকা খরচ করে যে বিয়ের ব্যবস্থা করা হলো তার কি হবে? বিয়ে না করে এখান থেকে যেতে পারবে না। সকলে মিলে দুজনের সম্পর্ক মেনে নিয়ে তাদের বিয়ে দিয়ে দেয় এবং এখানে মুভিটি শেষ হয়।